অস্কারের জন্য জমা পড়ল বাংলাদেশের 5 ছবি। এক মাসে মুক্তি 8 সিনেমা, তারপরও বন্ধ হচ্ছে একের পর এক হল। দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মোহনলাল। আজ জীবনের নতুন বছর শুরু করলেন করিনা কাপুর। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবির। বাংলাদেশ থেকে অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে পাঠানোর জন্য জমা পড়েছে 5 ছবি। এর মধ্য থেকে একটি সিনেমাকে চূড়ান্ত করে অস্কারে পাঠাবে অস্কার বাংলাদেশ কমিটি। ৯৮তম অস্কারে সেরা আন্তর্জাতিক ভাষার সিনেমা বিভাগে পাঠানোর জন্য এ মাসের শুরুর দিকে ছবি আহ্বান করে বাংলাদেশের অস্কার কমিটি। ১৬ সেপ্টেম্বর ছিল সিনেমা জমা দেওয়ার শেষ তারিখ। নির্ধারিত সময়ে জমা পড়ে 5টি চলচ্চিত্র। তার মধ্যে আছে সাবা, বাড়ির নাম শাহানা, নকশি কাঁথার জমিন, প্রিয় মালতী ও ময়না। এর মধ্যে বাড়ির নাম শাহানা দেশের হলে মুক্তি পেয়েছে গেল শুক্রবার। অন্যদিকে সাবা আলোর মুখ দেখবে ২৬ সেপ্টেম্বর। অন্য ছবিগুলো আগেই মুক্তি পেয়েছে। আগামী ১৬ ডিসেম্বর জানা যাবে কোন সিনেমাটি যাচ্ছে এবারের অস্কারে। ২০২৬-এর ১৫ মার্চ আমেরিকায় বসবে ৯৮তম অস্কার আসর। যে মাসে মুক্তি ৮ ছবি, সেই মাসেই হল বন্ধের হিড়িক লেগেছে দেশে। চলতি মাস সেপ্টেম্বরের ৩ শুক্রবারে আলোর মুখ দেখেছে ৬ সিনেমা। আসছে শুক্রবার মুক্তির মিছিলে আছে আরো 2 ছবি। কিন্তু এত সিনেমাতেও দর্শক পাচ্ছে না হলগুলো, আর তাই একে একে আসছে হল বন্ধের ঘোষণা। জমায় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। যে সেপ্টেম্বরের প্রথম শুক্রবার দেশের হলে মুক্তি পায় আমার শেষ কথা। নারায়ণগঞ্জে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি ছবিটি মুক্তি পায় দেশের ১৯ হলে, কিন্তু পায়নি প্রত্যাশিত দর্শক। একই দিন ৫ সেপ্টেম্বর মুক্তি পায় ইংরেজি ভাষার ছবি ডট। নারী সংগ্রামের বাস্তবতাকে উপজীব্য করে এই ছবিটিও দর্শক টানতে হয়েছে ব্যর্থ। পরে শুক্রবার দেশের হলে মুক্তি পায় নন্দিনী। ২৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও পায়নি দর্শক। ১৯ সেপ্টেম্বর দেশের হলে আলোর মুখ দেখে আরো 2 ছবি, বাড়ির নাম শাহানা এবং ফেরেশতে। এই দুটিরও একই হাল। এখন মনে করেন যে একদম গ্যাপ, এই গ্যাপে এইসব ছবি দেখতে যেমন ওই নন্দিনী খারাপ ছবি না তো, নন্দিনী ভালো ছবি চালাচ্ছিলাম, দর্শকই তো নাই, ৪-৫টা লোক। সিনেমা হলটা কোন বন্ধ করুম ওই অপেক্ষায় আছি। সিরিয়াসলি মানে এখন আর টানতে পারছি না। গত ঈদের পর থেকে প্রতি মাসে ১৫ লক্ষ টাকা করে লস দেওয়া, আর মানে কত কাহাতক টানা যাবে, আর পারবো না। অলরেডি ডিসাইডেড যে বন্ধ করে দেবে। ৩ শুক্রবারে ৫ ছবির বিপরীতে আসছে ২৬ সেপ্টেম্বর মুক্তি পাবে আরো ৩ সিনেমা। যে তালিকায় আছে সাবা, স্বপ্নে দেখা রাজকন্যা এবং উদীয়মান সূর্য। এই ছবিগুলোর ভবিষ্যৎ নিয়েও শঙ্কিত হল মালিকরা। কন্টেন্ট না থাকলে আমরা হল কিভাবে চালাবো? আর যে ছবিগুলো আসতেছে এগুলো কিন্তু সিনেমা হলের জন্য না। সরি টু সে, প্রোডাকশন কমে গেছে, সংখ্যা কমে গেছে। তা আমি এই ইন্ডাস্ট্রির মানে অনেক ভালো ভালো আর্টিস্টরা আছে, ভালো ভালো লেখক আছে, ডাইরেক্টর আছে। আই উইশ যে দে শুড কাম ব্যাক, অ্যান্ড গভর্নমেন্টকে আপনার আমার মনে সহযোগিতা করা উচিত। একের পর এক ছবি মুক্তি, সিনেমা হলে দর্শক না আসা, এমন বাস্তবতায় বন্ধ হয়ে গেছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। বন্ধের ঘোষণা দিয়েছে ঢাকার কেরানীগঞ্জের লায়ন এবং যশোরের ঐতিহ্যবাহী হল মনিহার। ধরেন আপনার 5 জন লোক হলেও তো আমাকে এসি কিছুটা চালাতে হবে, তাই না? এখানে ফেলে দিয়ে হলেও গত মাসে ইলেকট্রিসিটি বিল আসছে ১ লাখ টাকা, ৯৭,০০০। কর্মচারী বেতন কর্মচারীকে কমাই দিয়ে দিতে ৯০,০০০। ২ লাখ টাকা তো আমার মনে করেন যে মানে ওই ৩ লাখ টাকা থেকে কমাতে কমাতে ২.৫ লাখ আনছি, ২.৫ লাখের থেকে এখন গত মাসে 2 লাখ টাকা লস। মানে এখন এই মাসটা কভার করে ছেড়ে দেবো। একদম নিরুপায়, বাঁচার কোনো উপায়ই নেই। সিনেমা হল বাঁচায় রাখার মতো মানে সেরকম কোনো উপায় নেই এখন, আর যে আমরা এটাকে টিকায় রাখবো। প্রাথমিক কাজগুলা শুরু করছি, কারণ এটা তো একটা প্রক্রিয়া আছে। বন্ধ করতে হলে আমাকে কিছু প্রক্রিয়া করতে হবে, ওগুলা অ্যারেঞ্জমেন্ট সব রেডি করতেছি। এবং পরবর্তীতে আমি যেদিন বন্ধ করব তার আগে আমি একটা বড় করে প্রেস কনফারেন্স করেই আমি বন্ধ করব। হল মালিকদের ভাষ্য, প্রেক্ষাগৃহ টিকিয়ে রাখতে সাথে হলের দর্শক টানতে বাণিজ্যিক ছবির কোনো বিকল্প নেই। পাশাপাশি শুধু ঈদেই নয়, প্রতি মাসে মুক্তি পেতে হবে নতুন চলচ্চিত্র। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
আগামী ৩ অক্টোবর মুক্তি পাবে রোমান্টিক কমেডি ঘরানার ছবি ব্যাচেলর ইন ট্রিপ। শনিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এমনটাই জানান সিনেমাটির পরিচালক নাসিম সাহনিক। অনুষ্ঠানে ছবি মুক্তির দিন ঘোষণার পাশাপাশি প্রকাশ করা হয় এর ট্রেলার। ব্যাচেলর ইন ট্রিপ একটি ট্রাভেল স্টোরি, সাথে আছে রোমান্টিক এবং কমেডি উপাদান। করোনা পরবর্তী সময়ে কুয়াকাটা ঘুরতে যাওয়া একদল ব্যাচেলর গ্রুপকে নিয়ে এগিয়েছে চলচ্চিত্রের গল্প, যেখানে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিরিন শিলা, কায়েস আরজু, কচি খন্দকার, আফফান মিতুল, নাসিম সাহনিক সহ আরো অনেকেই। দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য সম্মানিত হতে চলেছেন মালায়ালাম তারকা মোহনলাল, এমনটা জানিয়েছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ভারতীয় চলচ্চিত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য কিংবদন্তি অভিনেতা, পরিচালক ও প্রযোজক হিসেবে তাকে এই সম্মাননা প্রদান করা হবে। 4 দশকের ক্যারিয়ারে 4 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন মোহনলাল। খবরটি প্রকাশ্যে আসার পরই এই তারকাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গেছে 23 সেপ্টেম্বর বসবে 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসর। সে অনুষ্ঠানে মোহনলালের হাতেই সম্মাননা তুলে দেবেন ভারতের রাষ্ট্রপতি। জীবনের আরো একটি নতুন বছর শুরু করলেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর। 45 পেরিয়ে আজ 46-এ পা রেখেছেন তিনি। জন্মদিনে জানবো কারিনার ব্যক্তি সাথে চলচ্চিত্রের গল্প। বাস্তবে এই বেবর দেখা মিলেছিল বলিউডে 2000 সালে রিফুজি সিনেমায়। কিউট চেহারা আর দুষ্ট মিষ্টি চাহনিতে প্রথম থেকে নজরে ছিলেন সবার। তিনি বলিউড দিভা করিনা কাপুর। বলিউডের প্রভাবশালী কাপুর বংশের রণধীর কাপুর ও ববিতা শিবধানীর ঘরে জন্মেছিলেন 1980 সালের 21 সেপ্টেম্বর। সাধারণের কাছে করিনা কাপুর হলেও ইন্ডাস্ট্রিতে তিনি বড় বোন কারিশমা কাপুরের দেয়া আদুরে বেবো। প্রথম ছবি মুক্তির বছর না পেরুতেই উপহার দিয়েছেন টানা 5 ছবি। এর মধ্যে আশোকা দিয়ে শাহরুখ খানের বিপরীতে যেমনি নজর গিয়েছেন সবার, তেমনি করণ জোহরের কভি খুশি কভি গম ছবিতেও করেছেন অসাধারণ অভিনয়। 22 বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত উপহার দিয়েছেন 49টি ছবি, যে তালিকায় আছে জামুই মিট, তাসান, কিউকি, এতরাজ, বডিগার্ড, হিরোইন কিংবা সবশেষ আমির খানের বিপরীতে লাল সিং চাড্ডার মতো দর্শকপ্রিয় সিনেমা। শুধু কি অভিনয়, রোমান্টিক, স্যাড কিংবা আইটেম সং, যখনই পর্দায় এসেছেন তখনই নজর কেড়েছেন সবার। আর সাফল্যের ঝুলিতে আছে 6 বছরের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সহ নানা সম্মাননাও। ব্যক্তিজীবনে ভালোবেসে ঘর বেঁধেছেন সাইফ আলী খানের সাথে, হয়েছেন নবাব পত্নী। খুব শীঘ্রই পৃথ্বীরাজের সাথে ডায়রা সিনেমায় হাজির হওয়ার অপেক্ষায় করিনা। বিশেষ দিনে বলিউডের এই নায়িকার প্রতি রইল ফুলেল শুভেচ্ছা। হ্যাপি বার্থডে বেবো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। পুজোয় রঘু ডাকাত হয়ে ধরা দেবেন দেব, সাথে আছেন ইথিকা পল। এটি পুরনো খবর। নতুন খবর হলো প্রচারের স্বার্থে প্রকাশ পেল এই সিনেমাটির প্রায় 3 মিনিটের ট্রেলার। কি আছে সেই ভিডিও চিত্রে, সেটিই দেখবো এবারে। বিদায়ে হাজার মানুষের ঢল নামিয়ে গেছেন জুবিন গার্গ। অসমের সঙ্গীত শিল্পী এবং সাংস্কৃতিক আইকন জুবিনকে চির বিদায় জানাতে হাজির হয় এক সমুদ্র জনতা, যাদের ভালোবাসা আর শ্রদ্ধায় শেষবারের মতো সিক্ত হন শিল্পী। রবিবার সকালে গুয়াহাটির বিমানবন্দরে পৌঁছায় জুবিনের মরদেহ। ফুল দিয়ে সাজানো অ্যাম্বুলেন্সে তাকে স্পেশাল এক্সিট দিয়ে বের করা হয়। সে সময়ে শত শত জনতার ঢল নামে পথে। জানা গেছে প্রথমে এই শিল্পীর মরদেহ নেওয়া হয় কাহিলিপাড়ার বাড়িতে। পরিবারের শেষ বিদায় নিয়ে তাকে সন্ধ্যা 7টা পর্যন্ত রাখা হয় স্পোর্টস কমপ্লেক্সে। এরপর মন্ত্রিসভার সিদ্ধান্তে দাহ করা হবে তার মরদেহকে। এদিকে জুবিন গার্গের আকস্মিক মৃত্যুতে প্রশ্নবিদ্ধ হয়েছে আয়োজকেরা। এমনকি এই আকস্মিক মৃত্যু নিয়ে পুলিশি তদন্তও করা হচ্ছে।
সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে স্কুবা ডাইভিং এর সময় মাত্র 53 বছর বয়সে ওপারে পাড়ি জমান ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও পরিচালক জুবিন গার্গ। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবন যাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। প্রথমবার পাকিস্তানি অভিনেত্রী ও মডেল হানিয়া আমির ঘুরে গেলেন বাংলাদেশে। কোটি তরুণের ক্রাশ, কিভাবে সময় কাটালেন এদেশে? এমন প্রশ্ন যখন নেটিজেনদের মনে, তখন হানিয়া আমিরের এদেশের ঘোরার মুহূর্তের ছবি ও ভিডিও হয়েছে ভাইরাল। 18 সেপ্টেম্বর রাতে কড়া নিরাপত্তায় ঢাকায় অবতরণের পর মধুর সময় পার করেছেন হানিয়া। খাওয়া দাওয়া, আড্ডা আর ঘোরাঘুরির মুহূর্তগুলো প্রতিদিন ভক্তদের সাথে শেয়ার করেছেন তিনি। শুক্রবার বিকেলে অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ঢাকায় অবস্থানের বিষয়টি নিশ্চিত করেন পাকিস্তানি এই তারকা। এরপর ঢাকার আহসান মঞ্জিলে একটি শুটিংয়ে অংশ নেন এই অভিনেত্রী। সঙ্গে ছিলেন বাংলাদেশের ইউটিউবার রফসান দাত ছোট ভাই। দিন জুড়ে কখনো ফুচকা খেতে, কখনো আবার রিকশায় ঘুরে বেড়াতে দেখা গেছে এই অভিনেত্রীকে। আর মুহূর্তগুলো পোস্ট করেছেন ফেসবুক পেজে। এছাড়াও গতকাল ঢাকার বিলাসবহুল হোটেলে পণ্যের প্রচারে অংশ নেন তিনি। ঢাকায় অবস্থানকালে ভক্তদের সঙ্গে ভাগ করেন একাধিক মুহূর্ত। সাক্ষাৎ করেছেন দেশীয় তারকাদের সাথে। পছন্দের তালিকায় রেখেছেন মেগাস্টার শাকিব খানকে। হানিয়া আমির মূলত পাকিস্তানের টেলিভিশন, নাটক, ওয়েব সিরিজ এবং সিনেমার জনপ্রিয় মুখ। বাংলাদেশের তরুণদের মাঝেও ব্যাপক জনপ্রিয় তিনি। কেন এত জনপ্রিয় হানিয়া আমির? শুধুই কি রূপ সৌন্দর্যে, নাকি অভিনয় শৈলীতে? কি মন্ত্রে তিনি বুথ করেছেন কোটি কোটি ভক্তদের? দর্শক, এবারে জানাবো সেই গল্পটা। দুষ্টু মিষ্টি হাসি, লম্বা চুল আর স্বতঃস্ফূর্ত ব্যক্তিত্ব। হানিয়া আমির দক্ষিণ এশিয়ার এক জনপ্রিয় মুখ। এই পাকিস্তানি অভিনেত্রীর মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও আছে খ্যাতি। কখনো গান গেয়ে, কখনো স্টাইলিং এর ভিডিও দিয়ে, কখনো আবার আড্ডার ছলে ভক্তদের সাথে লাইভে জুড়ে দেন গল্প। পাকিস্তানের সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন হানিয়া আমির। যে আয়োজনের অংশ হিসেবে বাংলাদেশে এসেছেন তিনি, আর তাতেই আলোচনায় 28 বছর বয়সী এই তরুণী। ক্যারিয়ারের শুরুটা তার 2016 সালে জানান চলচ্চিত্রের মাধ্যমে। প্রথম ছবিতেই তার অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়। সাথে লাক্স স্টাইল অ্যাওয়ার্ডে বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস বিভাগের জন্য পান মনোনয়ন। হানিয়া অভিনয় করেছেন একাধিক হিট টিভি নাটকে। মেরে হামসফর, দিলরুবা, কভি মে কভি তুম, মেরে হামসফারে হাল এর চরিত্রগুলো তাকে এনে দেয় জনপ্রিয়তা। তরুণ প্রজন্মের কাছে হানিয়া আমির শুধুমাত্র একজন অভিনেত্রী নন, বরং একজন ইনফ্লুয়েন্সার, ফ্যাশন আইকন বটে। মিলিয়নের বেশি অনুসারী তার ইনস্টাগ্রামে, যা তাকে পাকিস্তানের মোস্ট ফলোড সেলিব্রিটিসের তালিকায় রেখেছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দেশের সেরা ভোজ্য তেলের ব্র্যান্ড রূপচাঁদা আবারও পেল সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড সম্মাননা। এটি রূপচাঁদার ৫ম ধারাবাহিক স্বীকৃতি। গুণগত মান ধরে রাখায় প্রতিষ্ঠানটির এই অর্জন। রাজধানীর এক অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে রূপচাঁদা সহ অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক শীর্ষ ব্র্যান্ডগুলোকে সুপার ব্র্যান্ডস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তিতে প্রতিষ্ঠানটি মনে করে, দীর্ঘদিন ধরে শুধু ভোজ্য তেল নয়, নির্ভরযোগ্য নাম হয়ে ওঠায় ভোক্তাদের আস্থা ও ভালোবাসার কারণেই মিলেছে ধারাবাহিক এই অর্জন। দেশের সবচেয়ে আইকনিক ভোজ্য তেলের ব্র্যান্ড হিসেবে রূপচাঁদা এগিয়ে যেতে চায় নির্ভরযোগ্য সঙ্গী হয়ে প্রতিটি ঘরে পৌঁছে দিতে চায় স্বাস্থ্যকর প্রতিটি ফোঁটা। চোখের ইশারায় ঘুরবে গোটা বিশ্ব। এই গল্পটা পুরনো, কারণ টেক জায়ান্ট কোম্পানিগুলো আগেই পরিচয় করেছে স্মার্ট চশমার। তবে এবারে অত্যাধুনিক প্রযুক্তি, অগমেন্ট রিয়েলিটি নিয়ে স্মার্ট চশমা বাজারে নিয়ে এলো মেটা। কি আছে এতে আর কেমন দামে মিলবে তা দর্শক জানাবো সেই গল্পটা। কখনো কি ভেবে দেখেছেন চোখের চশমা শুধু দেখাবে না, বলবে, শুনবে আর বুঝবেও? মেটার নতুন 3 ধরনের এআই গ্লাসের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত এআর প্রযুক্তির মেটা রেব্যান ডিসপ্লে এমনই এক স্মার্ট উপহার
যেখানে প্রযুক্তি এবং জীবন মিলেমিশে একাকার। এই চশমায় আছে ক্লাসিক ওয়েফারার স্টাইলে ইন লেন্স ডিসপ্লে, যা ভিডিও কল, মেসেজ, নেভিগেশন কিংবা অনুবাদ সবই দেখাবে। আর হাতের নিউরাল ব্যান্ডের হ্যান্ড জেস্টার কন্ট্রোল করবে পুরো ব্যাপারটিকে। দিনে বা রাতে সবসময় স্পষ্ট দেখার পাশাপাশি আছে চোখের সঙ্গে তাল মিলিয়ে মসৃণ অভিজ্ঞতার জন্য 20 ডিগ্রি ফিল্ড অফ ভিউ, যার রিফ্রেশ রেট প্রায় 90 হার্টজ, 12 মেগাপিক্সেল ক্যামেরা, 3x ডিজিটাল জুম আর ভিউ ডিফাইন্ডার ডিসপ্লের সাথে আছে 6টি মাইক্রোফোন। ওপেন এয়ার স্পিকার আর ব্লুটুথ কানেকশনে গান, কল, কমান্ড সবই হবে ফোন ছাড়াই। চার্জিং কেস ছাড়া 6 ঘন্টা আর কেস সহ 30 ঘন্টা আছে ব্যাটারি ব্যাকআপ, আর ব্যান্ডের ব্যাটারি টাইম প্রায় 18 ঘন্টা। রিস্ট ব্যান্ড সহ কিনতে গেলে যার দাম শুরু $799 থেকে। 30 সেপ্টেম্বর থেকে সবার জন্য উন্মুক্ত হবে মার্ক জাকারবার্গের এই আশ্চর্য চশমা। মেটার রে-ব্যান ডিসপ্লে শুধু একটি গেজেট নয়, জীবনকে আরও সহজ করার নতুন এক চাবি। একটা সময় যখন প্রযুক্তি হবে বাতাসের মতো পরিষ্কার, তখন চশমাই হবে প্রযুক্তির ভাষা। মেটার রে-ব্যান ডিসপ্লে, চোখের ভাষায় প্রযুক্তি। শরীফুল হক, চ্যানেল 24। কদিন বাদেই শারদীয় দুর্গোৎসব। মর্তে আসবেন দেবী, চলছে তারই প্রস্তুতি। কি বাহনে আসবেন মা দুর্গা, যাবেনই বা কিসে চড়ে, আর পৃথিবীর মানুষদের জন্য আগামী একটি বছরে ভালো মন্দের কোন বার্তা দিয়ে যাবেন তিনি? দর্শক, চলুন জেনে আসি তা। দেবীপক্ষ ও পিতৃপক্ষের সন্ধিক্ষণ আর মহালয়ার শুভারম্ভ। পুত্রকন্যা নিয়ে কৈলাস থেকে মর্তে যাত্রা করলেন দেবী দুর্গা। হিন্দু শাস্ত্রমতে দেবীর আগমন ও গমন হবে যে বাহনে, তার উপর নির্ভর করবে গোটা বছরটা পৃথিবীবাসীর কেমন কাটবে। পঞ্জিকা অনুযায়ী চলতি বছর উমামায়ের মর্তে যাত্রা হবে গজে, যা অত্যন্ত শুভ। গোটা পৃথিবী ভরে উঠবে শস্য আর ফসলাদিতে। তবে যাত্রার বেলায় আছে কিছুটা অশুভ ইঙ্গিত। মহামায়ার ফিরতি বিদায় হবে দোলায়, অর্থাৎ পালকিতে। রাজনৈতিক অরাজকতা, মহামারী, মড়ক আর প্রাকৃতিক দুর্যোগের ইঙ্গিত বহন করে এই বাহন। মাতৃদেবীর আগমন এবার আসবেন গজে চড়ে, আবার গমন করবেন দোলায় চড়ে। আশাটা খুবই ভালো। শ্যামল শস্যপূর্ণ বসুন্ধরা, আর যাওয়াটা দোলায় চড়ে, অর্থাৎ পালকি চড়ে যাবেন। কিছু অশুভ সংকেত বাণী দেখা যাচ্ছে, যেমন প্রাকৃতিক ঝড়, বৃষ্টি, দেশে যেমন একটা অপরাহতা, একটা অচ্ছিন্নবনতা, এগুলো কিছু না কিছু হতে পারে। তারই জন্য মা যুগে যুগে আসেন শান্তির বার্তা নিয়ে। দশভুজের বিদায় বেলায় যদিও ইঙ্গিত দেয় ধ্বংস এবং অস্থিরতার বার্তা, তবু দেবী দুর্গার কাছে ভক্তের প্রার্থনা, পৃথিবী থাকুক জরামুক্ত, বিরাজ করুক শান্তি। সাধারণত প্রতিবছর সপ্তমী এবং দশমী কি বার পড়ছে তার উপর নির্ভর করে দেবীর আগমন এবং গমন হবে কিসে। মুর্শনৈশী, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।